হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো হিমু আর সোনালিকার নতুন আরও একটা গল্প নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর একটা কথা, সেটা হলো যে শামীম আর সোনালিকার একটা সকল পর্ব আপলোড করা হয়েছে, তোমরা অনেকে দেখোনি। তো আমি বলে দিচ্ছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। এই গল্পটা দেখার পর প্লিজ সবাই ওই গল্পটা যে একটু শুনবে। তো চলো গল্পটা শুরু করা যাক। আমাদের উপরতলার ফ্ল্যাটের ইয়াজিদ ভাইকে আমি চোখ টিপ দিয়েছি। এটা শোনার পর আমার আব্বু আমার ওপর খুব খেপেছে। এখন আমি কোথায় লুকাই, তুমিই বলে দাও আপু। রিমি প্রচণ্ড এক ঝটকা খেল মেহেজার কথা শুনে। ইয়াজিদের মতো অত বড় এক ছেলেকে মেহেজার মতন পুচকে একটা মেয়ে চোখ টিপ দেয় কীভাবে, সে ভেবেই উঠতে পারছে না। মাত্র 10ম শ্রেণীতে পড়ছে মেহেজা, আর ইয়াজিদ সেখানে MA পাশ করা রাজনীতিবিদ এবং তার পাশাপাশি তাদের পারিবারিক ব্যবসা সামলাচ্ছে। রাজনীতি সে প্রধান পেশা হিসেবে নিয়েছে, কেননা সে রাজনীতি করা খুবই পছন্দ করে। তবে এত শিক্ষিত পড়ালেখা জানা কর্মঠ ছেলে যদি রাজনীতি নিয়েই পড়ে থাকে, তাহলে তার পারিবারিক ব্যবসাও যে লাটে উঠবে। বাবার একটি মাত্র পুত্র সে। তার বাবার 4 মেয়ের পরেই সে এক ছেলে হয়েছে। বলতে গেলে তার বাবা আহনাফ মজিদ বৃদ্ধ একজন মানুষ, বয়স 60 পেরিয়েছে অনেক আগেই। ইয়াজিদ 29 বছর বয়সী তাগড়া এক যুবক, সেখানে মেহেজার মাত্র 17 বছর বয়স। এই মেয়ের এখন উঠতি বয়স, যে কাউকে দেখলেই মনে মিথ্যা কিছু প্রেম ভালোবাসা উতলে পড়ে। তাই বলে এমন কারোর উপরেই পড়তে হলো? ইয়াজিদ মানে সত্যিই ইয়াজিদ? রিমি মেহেজাকে নিয়ে নিজের রুমে গিয়ে বসে। ড্রয়িং রুমে এসব নিয়ে আলোচনা করা মহা মুশকিল, কেননা তার মা যদি একটিবার ইয়াজিদ নামটি শোনে, তাহলে সে ভেবেই নেবে তার মেয়ের আর ইয়াজিদের মধ্যে কিছু একটা তো চলছেই। বিকেল পর্যন্ত রিমির সাথে থেকে সন্ধ্যার আগেই বাসায় চলে আসে মেহেজা। যা হবার হবে, এত ভয় নিয়ে পড়ে থাকলে চলবে না। মার খাবে না, কিন্তু তবুও বকা তো সে এমনিই খাবে। তাছাড়া বাবা মা আর বড় ভাইয়ের সামনে এমন একটা অভিযোগে দাঁড়ানোও যে খুব লজ্জার। রাফসানের ওপর খুব রাগ হচ্ছে। বদমাইশটা বাবাকে বলে দিয়েছে আজকে হাতের কাছে পেলে মজা দেখাবে। উফ, তাও আর কোনো পথ নেই। এখন হলেও যেতে হবে, পরে হলেও যেতে হবে, তাই আগে যাওয়াটাই ভালো। লিফটে ওঠে 18 সংখ্যা চাপ দেওয়ার আগেই কেউ একজন দৌড়ে এসে লিফটে ঢুকে পড়ে, 25-এ চাপ দেয়, মানে ছাদে। মেহেজা পুরো অবাক বনে গেল। লিফটও চড়া শুরু করেছে। এখন আর কি করার? এমন কাণ্ড করা মানুষটিকে দেখতে গিয়েই মেহেজা শকড। এ কি, ইয়াজিদ দাঁড়িয়ে! ইয়াজিদের সে তাদের সামনের আয়নায় এক দৃষ্টিতে মেহেজাকেই দেখে চলেছে। হাঁটুর সমান এই মেয়ে তাকে এসেছে থেকে খুব জ্বালায়, আর আজকে তো সীমা অতিক্রমই করে ফেলেছে। ইয়াজিদকে চোখ টিপ দিল এই পুচকে মেয়ে। ইস, ভাবতেই নিজেরই কেমন একটা লজ্জা লজ্জা রাখে। তবে রাগটা বেশি লাগছে। মেয়েটা তাকে চোখ টিপ দিল কিভাবে? আর চোখটা কি একবারও কাঁপলো না? ভয় পায়নি সে ইয়াজিদকে? ফর্মাল ড্রেসটি ঘামে ভিজে একাকার হয়ে আছে তার। হালকা নীল রং হওয়াতে শরীরের সাথে লেপ্টে যাওয়া অংশগুলো দৃশ্যমান। মেহেজা তার দিকে স্থির হয়ে তাকিয়েই আছে। তা দেখে ইয়াজিদ মেহেজাকে পরপর 2 বার চোখ টিপ মারল। এমন কাণ্ডে মেহেজা হতবাক, আর ইয়াজিদ তো পুরোই বিরক্ত, কেননা সে শুধু মেয়েটাকে ভয় দেখাতেই এমন করেছে। তার বিন্দুমাত্র ইচ্ছে নেই মেহেজার সাথে ফ্লার্টিং করার। মেহেজা বলল, ভাইয়া এটা কেমন অসভ্যতা? ইয়াজিদ অবাক হওয়ার ভান ধরে বলে, অসভ্যতা? কি বলছো তুমি? এটাই তো ট্রেন্ড। তুমি যদি আমাকে চোখ টিপ দিতে পারো, আমি কেন পারবো না? যেহেতু তোমার থেকেও আবার বয়স বেশি, তো আমি তোমাকে বেশিই দিলাম। তাও আমার কাছে কমই লাগছে, মাত্র তো 2 বার দিলাম, কম না? তুমি বলো। মেহেজা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়, আবার না বোঝায়। ইয়াজিদ বলে, প্রথম এক্সপ্রেশনটাই সত্যি হয়, তাহলে আরেকটা দিই কেমন? ঠিক তখনই লিফটের দরজা খুলে যায়, মানে ছাদে এসে গেছে।
ইয়াজিদ হুট করেই মেহেজার হাত ধরে টেনে তাকে নিয়ে গিয়ে ছাদে থাকা বসার জন্য তৈরি করা ইট সিমেন্টের সোফায় নিয়ে বসায়। মেহেজার সবচেয়ে প্রিয় এই জায়গাটি। এই সোফায় বসেও তো সে কত ইয়াজিদকে নিয়ে ভেবেছে, আর আজ স্বয়ং ইয়াজিদই তার পাশে বসে আছে। তবে এখন সেটা মোটেও সুখকর নয়, এটা চরম দুঃখের ব্যাপার। ইয়াজিদ সেই কখন থেকেই চাঁদ দেখছে। চাঁদটাতে কি বিশেষ কিছু আছে? না, সে পায়নি বিশেষ কিছু। ইয়াজিদ হয়তো পেয়েছে, হয়তো পায়নি, এমনিও তাকিয়ে থাকতে পারে। কিছুক্ষণ চুপ থেকে সব কথা গুছিয়ে ইয়াজিদ মেহেজাকে বলল, মেহেজা, তুমি ছোট বলে তোমাকে আমি বেশি কিছুই বলবো না। বকতে পারতাম, পরে মনে হলো তোমার এখন যা বয়স তাতে এমনটা হয়েই থাকে। তোমরা আবেগের শহরে ভাসো, আবার আমি যদি বকে দেই সেটার জন্য তোমার উপর চাপ পড়বে। সামনেই তো তোমার মাধ্যমিক পরীক্ষা। আমি চাই না আমার কিছু কথার কারণে তোমার মনে ব্যাপারটা খুব বেশি প্রভাব ফেলুক আর তুমি ভেঙে পড়ো। এখন আমি যা বলবো তা প্লিজ মনোযোগ দিয়ে শোনো। আমার বয়স 29 হয়েছে গত মাসে। যেদিন আমার জন্মদিন ছিল সেদিন তুমি আমাকে 10 টাকার একটা কেক এনে বলেছিলে শুভ জন্মদিন ইয়াজিদ। আমি ব্যাপারটায় প্রথমে একটু চমকালে পরে তা পাত্তা দিইনি। তোমার দেয়া কেকটি আমি গ্রহণ করেছিলাম খুশি মনে। তখনও তোমার মনের অবস্থাটা আমি ধরতে পারিনি। প্রতিদিনই আমি যখন অফিসে যাই তখন তোমাকে বেলকনিতে দেখতে পাই, এক ধ্যানে আমার দিকে তাকিয়ে থাকো। মনের ভুল ভেবে আর তুমি ছোট ভেবে তা আমি উড়িয়ে দিই। কিন্তু আজ তুমি আমাকে রাফসানের সামনেই চোখ মারলে। একবারও ভাবলে না তোমার ছোট ভাইয়ের সামনে তুমি আমাকে তো লজ্জায় ফেলেছো, নিজেকে আরও বেশি। এখন আর মনের ভুল ভেবে সবটা তো উড়িয়ে দেয়া যায় না। তুমি আমার থেকেও খুব ছোট, খুব বেশিই ছোট। আমাদের বয়সের পার্থক্য 11 বা 12 বছরের তো হবেই। তোমার সামনে এখনও অনেক কিছু পড়ে আছে। জীবন তো মাত্র শুরু। পড়ালেখা করো মন দিয়ে। এসব নিয়ে থাকলে তোমার জীবন তুমি নিজের হাতেই ধ্বংস করবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। মেহেজা বোঝেনি, সে কিছুই বুঝতে চায় না। বয়সের পার্থক্যই কি সব? আর ভালোবাসা কি কিছুই না? এটা কেমন ব্যাপার? তবুও মুখে বলল, জি বুঝেছি ভাইয়া। ইয়াজিদ হাসে। সে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন পুরুষ। সে জানে মেহেজা এসব কিছুই মাথাতে নেয়নি, কিন্তু ওর পক্ষে সম্ভব না ব্যাপারটা আর বেশি ঘাটার। এমনিতেও সে খুবই ক্লান্ত, খুব ক্লান্ত। মেহেজা চলে যায়। ভালো লাগছে না কিছুই তার কাছে। ইয়াজিদকে সে তো ভালোবাসে, আর ভালোবাসা একপাক্ষিক হলে হোক, সমস্যা কোথায়? ইয়াজিদ তাকে ভালো না বাসলেও সে ইয়াজিদকে ঠিকই ভালোবেসে যাবে, তবে এমন পাগলামি আর করবে না। বাসায় এসে বকা খাওয়ার পর আরও মন খারাপ হয়ে গেল তার, কিন্তু এটাই তো হওয়ার ছিল। দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল। মেহেজার পরীক্ষা শেষ, এবার সে নিশ্চিন্তে ঘুরবে ফিরবে। আহা, এই দিনগুলোই তো বেস্ট। ইয়াজিদের সাথে 1 মাসে মাত্র 2 বার দেখা হয়েছে, তাও ওই কাহিনীর পর 2 দিনই দেখেছে। যেখানে আগে প্রতিদিনই দেখা হতো। অবশ্য তখন মেহেজা চাইতো দেখা হোক, এখনো চায়, তবে আগের মতো করে নয়। মেহেজার মামাতো বোন রেশমির বিয়ে আজ। বাকি কাজিনরাও আজ আসবে। সবাই ঠিক করেছে শাড়ি পরবে। মেহেজাকেও বলা হয় শাড়ি পরে যাওয়ার জন্য, তাই মেহেজা সোনালি রঙের একটি সিল্কের শাড়ি পরে রেডি হয়ে নেয়। চুলগুলো সুন্দর করে ঘাড়ের সাথে লাগিয়ে খোপা করে নেয়। সাজটাও মিলিয়ে করে, শাড়ির সাথে যেটা ভালো মানায় সেটাই নেয়। লিফটের সামনে দাঁড়িয়ে লিফটের অপেক্ষা করতে থাকে। মোবাইলের স্ক্রিনে নিজেকে একবার দেখে নেয়। না, খারাপ লাগছে না, সুন্দরই তো লাগছে। লিফট আসলে দেখে ইয়াজিদও আছে। দীর্ঘ 1 মাস পর কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে সে আবেগে আপ্লুত হয়ে গেছে। চোখ জ্বলছে। এ কি, চোখের পানিগুলো তো বড্ড বেহায়া। ইয়াজিদের সামনেই কেন তাদের আসতে হবে? ইয়াজিদ মেহেজাকে দেখছে। আজকে মেহেজাকে খুব বড় বড় লাগছে। মেহেজাকে খুব সুন্দর লাগছে। মেহেজা লিফটে ওঠে। দেরি করা যাবে না একদম। ইয়াজিদের তথাকথিত আবেগগুলোকে এক প্রকার পায়ে পিষেই সে লিফটে ওঠে। সেকেন্ড দশকের মাথায় পাশের ব্যক্তির মুখ থেকে ভেসে আসা একটি বাক্যে মুহূর্তেই তার হৃৎপিণ্ড বোধহয় থমকে যায়। আর সেই বাক্যটি হলো, তোমাকে কিন্তু আজ আর ছোট লাগছে না মেহেজা?
কথাটি মেহেজার কানে বাজছে বারবার। পেছনে থাকা ইয়াজিদের দিকে তাকিয়ে সে কিছুটা অবাক হলো। ইয়াজিদ তো গভীর মনোযোগ দিয়ে ফোন চালাচ্ছে। দেখে মনে হচ্ছে না এমন কিছু ইয়াজিদ বলেছে, নাকি ওর ভ্রম। এই তো তখনও সাজার সময় বারবার ভাবছিল ইয়াজিদ তাকে যদি কখনো এমন সাজে দেখতো তাহলে কি বলতো তাকে সুন্দর লাগছে, ভালো লাগছে। কিন্তু এমন কিছুই তো বলল না। যা বলেছে তা কিছুটা অন্যরকমই বটে। ইয়াজিদ এমন কিছুই বলেনি তাকে, কিন্তু স্পষ্ট শুনেছে ও। মেহেজার এখন খুবই অস্বস্তি লাগছে, কেমন হাঁসফাঁস করছে, স্থির থাকতে পারছে না। ইয়াজিদ আর চোখে মেহেজাকেই দেখে চলেছে। সে বুঝছে না সামান্য একটা কথায় এতটা ঘাবড়ানোর কি আছে। মেহেজা হুট করে ইয়াজিদের দিকে তাকালো, তাতে তাদের চোখে চোখ পড়ে। কি একটা অবস্থা! কল্পনাতে তো ইয়াজিদ সাথে থাকলে সে প্রশান্তি অনুভব করে, কিন্তু বাস্তবে তো তার সামনে দাঁড়ানোই যায় না। এমন কেন হয়? ইয়াজিদ হুট করেই হাসে, মৃদু হাসি দেয় মেহেজার দিকে তাকিয়ে। তাতে মেহেজা ঘেমে নেই একাকার। হাত কাঁপছে, পা কাঁপছে, থর থর করে কাঁপছে, খুব বেশি কাঁপছে। সত্যি মেহেজা কাঁপতে কাঁপতে ব্যালেন্স হারিয়ে ছিটকে গিয়ে লিফটের সাথে লেপ্টে যায়। ইয়াজিদ মেহেজার এমন কাণ্ডে হতভম্ব। মেয়েটা এমন করছে কেন সেটাই ভেবে পাচ্ছে না। লিফট নিচে নেমে গেছে। বের হওয়ার আগে ইয়াজিদ মেহেজাকে একবার জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? মেহেজা কোনো মতে কাঁপতে কাঁপতেই জবাব দেয়, জি। ইয়াজিদ আরো ভরকে গেল। সামান্য একটা প্রশ্নও করতে পারবে না বোধহয়। কিছু হলেই কাঁপাকাঁপি শুরু করে দেয়। ইয়াজিদ আর অপেক্ষা করলো না, বেরিয়ে পড়লো সেখান থেকে। তার এক সহকর্মী রাজনীতিবিদের আজ বিয়ে, সেখানেই যাচ্ছে সে। কালো কোটটা গা থেকে খুলে ফেলে গাড়িতে বসে। এইটুকুতেই সে ভিজে গেছে। এসিটা অন করে তাড়াতাড়ি গাড়ি চালু করে দেয়। ইস, অনেকটা দেরি হয়ে গেছে, সামনে তো আরো জ্যাম আছেই। মেহেজার এখন আর কোথাও যেতে ইচ্ছে করছে না, কিন্তু না গিয়েও তো উপায় নেই। গাড়ি নিয়ে তার ভাইয়া আর রাফসান অপেক্ষা করছে তার জন্য। তার সেজেগুজে আসতেই অনেক দেরি হয়েছে। আরও দেরি হলে ওরা ওকে চিবিয়ে খাবে। গাড়ি থেকে নেমে আঁচল ঠিক করতে করতে মেহেজা বলে, ভাইয়া আমি ভেতরে গেলাম, তোমরা গাড়ি পার্ক করে আসো। যা। এই রাফসান, তুইও যা। আমিও তোমার সাথে যাব, একসাথে এন্ট্রি নেব, সবাই তাকিয়ে আমাদের দুজনকেই দেখবে, একই হেয়ার স্টাইল, একই রকম ড্রেস আপ, ভাবটাই আলাদা। রাফসানের কথা শুনে রাদিফ হাসে আর মেহেজা মুখ ভাঙিয়ে বলে, ইস, তার আবার ভাব। এই তুই চুপ কর, চলো ভাইয়া, এমনিতে এই দাদির জন্য আমাদের অনেক লেট হয়েছে। রাফসান, ভদ্রভাবে কথা বল, দিন দিন বড় হচ্ছিস, আক্কেল জ্ঞান সব হারাচ্ছিস। রাদিফের মৃত্যু ধমকে রাফসান দমে যায়। মেহেজা কমিউনিটি সেন্টারটির দিকে একবার চোখ বুলিয়ে নেয়। ভালোই সাজিয়েছে, অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। আহা, ভেবেই মনটা চাঙ্গা হয়ে গেল। ভেতরে ঢুকতে নিলে পুরো একটি টিম ওর পাশ দিয়ে ভেতরে ঢুকে যায়। এতগুলো ছেলের ভিড়ে ও নিজের খেই হারিয়ে ফেলে। তখনই একটা বলিষ্ঠ হাত ওকে আঁকড়ে ধরে, তারপর সবাইকে সরিয়ে দিয়ে ওকে নিয়ে ভেতরে ঢোকে। ইয়াজিদের বাহুবন্ধনে নিজেকে দেখে লজ্জায় কুঁকড়ে যায় মেহেজা। ইয়াজিদ গম্ভীর হয়ে আছে, যেমনটা সে সবসময় থাকে। ভেতরে এসে মেহেজাকে একপাশে দাঁড় করিয়ে ইয়াজিদ বলে, রাদিফ আর রাফসানকেও তো দেখেছি, তাদের সাথেই আসতে পারতে, এত তাড়াহুড়োর কি আছে? আসলে আমি নেই তো। মেহেজার মনে হলো ইয়াজিদ তাকে টিপ্পনি কাটছে। সে কিছুটা রেগে গিয়ে বলল, আপনারা তো কথা বলতে হবে না, উপকার করেছেন তার জন্য ধন্যবাদ। আমাকে এভাবে কথা শোনাতে পারেন না আপনি, আপনার সেই অধিকার নেই তো। তোমার থেকে আমি বয়সে বড়, সো রেসপেক্ট দিয়ে কথা বলবে। তোমার আসলেই কমন সেন্সের বড্ড অভাব। চুপচাপ এখানেই দাঁড়িয়ে থাকো যতক্ষণ না রাদিফরা আসছে। তোমার আব্বু আম্মু কোথায়? তারাও এখানেই আছে। দেখছি না তো। আচ্ছা দেখো, আশেপাশে কেউ আছে পরিচিত? থাকলে ডাকো। বাচ্চা একটা মেয়েকে ওরা কিভাবে একা ছাড়ে? কথাটা মেহেজার গায়ে লাগে। সবসময় এমন বাচ্চা বাচ্চা করে কেন লোকটা? আরে তার সমান কত মেয়ে তো বিয়ে করে বাচ্চা পয়দা করে বসে আছে, তাকে কেন বাচ্চা মনে হবে? আজ বিয়ে দিলে কাল সে একটা বাচ্চার জন্ম দিতে পারবে, আর তাকে বারবার বাচ্চা বলছে। রেগে গিয়ে যত সব উদ্ভট কথা বলছে মেহেজা।
শেষ কথাটা একটু জোরে ছিল বলে ইয়াজিদ শুনে ফেলে। এই মেয়ের চিন্তা এত দূর, ভাবতেই কেমন একটা লাগছে ইয়াজিদের। তবে হাসিও পাচ্ছে, কারণ তার বাচ্চা কথাটা মেহেজার ওপর খুব বেশি প্রভাব ফেলেছে। আরে মেহেজা যে, কখন এসেছো? পাশ ফিরে সিনানকে দেখে মেহেজা, হালকা হাসে। সিনান মেহেজার মামাতো ভাইয়ের খুব কাছের বন্ধু। নিজামের সাথে কয়েকবার ওদের আগের বাসাতেও গিয়েছে। লোকটি ভালোই, খুব মজার মানুষ। এই তো কিছুক্ষণ হলো। আজকে তো চেনাই যাচ্ছিল না তোমাকে, শাড়ি পরে এসেছো একেবারে পারফেক্ট। পারফেক্ট মানে বাকিরাও পড়েছে, তুমি না পড়লে কেমন একটা হতো না? হ্যাঁ, তা তো হতোই। আমার নিজেরই নিজেকে ভিন গ্রহের প্রাণী মনে হতো। ইনি তোমার কে হয় মেহজা? ইয়াজিদের প্রশ্নের জবাব দেওয়ার আগেই সিনান বলে ওঠে, স্পেশাল একজন থাকে না এমন, খুব স্পেশাল। বলেই হাসতে থাকে। মেহেজাও হেসে দেয়। মেহেজা এটা সিনানের নিছক মজা ভেবে উড়িয়ে দেয়। ইয়াজিদ অবাক হয়, মেহেজার লাইফে স্পেশাল একজন আছে তাহলে। কিন্তু ইয়াজিদের পেছনে পড়েছিল কেন তবে? আজকালকার ট্রেন্ড একটা তো আছেই। এই ক্রাশ ট্রাশ কিছু একটা ছিল হয়তো। যাক, এত মাথা ঘামানোর কিছু নেই। সে বলল, আচ্ছা তাহলে ওকে দেখে রাখুন, আমি আসছি। আপনি কে বলুন তো? ইরফান, ইরফান ইয়াজিদ। ও, আমি সিনান শেখ, নাইস টু মিট ইউ। তবে আপনি মেহেজা? প্রতিবেশী। আচ্ছা আচ্ছা। ইয়াজিদ চলে যায়। মেহেজার খুব খারাপ লাগে, আবার ভালোও লাগে। কিছু সময় হলেও ইয়াজিদ যে তাকে নিয়ে ভেবেছে তাতেই সে খুশি। পাশ ফিরে দেখে সিনান তার দিকে তাকিয়ে আছে। বদৌলতে সে একটি মিষ্টি হাসি দেয়। দূর থেকে মেহেজার দিকে তাকিয়ে থাকা ইয়াজিদ হালকা স্বরে বলে, প্রিটি স্মাইল। মেহেজার কাছে অনুষ্ঠানটা হুট করেই ভালো লেগে গেল। খুব ভালো লাগছে, সব কিছুতে রঙিনতা পাচ্ছে। আনন্দটা এমন যে সে এই খুশিতে নিজেকে পাহাড়ের চূড়ায় নিয়ে ফেলতেও পারবে। অদ্ভুত না? হ্যাঁ, অদ্ভুত। ভালোবাসার মানুষটি পাশে থাকলে আমাদের মধ্যে এই অদ্ভুত কাণ্ডগুলো সবচেয়ে পরিলক্ষিত হয়। ইস, প্রেমে পড়লে এমন সব অনুভূতির সাথে পরিচিত হতে হয়। আচ্ছা, এটা তো প্রেম নয়, ভালোবাসাও নয়, ভালো লাগা। ভালো লাগার মধ্যে কি এতটা প্রশান্তি আছে? কোথায়? আরও তো কত মানুষকে ভালো লেগেছে। এমন ভালো লাগা তো আর কারো ওপর জন্মায়নি। ইরফান ইয়াজিদ, কেমন আছেন আপনি? ভালো, আপনি? এই তো, দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই। বিরক্ত হচ্ছেন বুঝি? কিছুটা। ব্যবহারে অপমানিত বোধ করলো। সে আর কথা না বাড়িয়ে চলে গেল। ইরফানকে সব মেয়েরাই চায়। এমন সুন্দর সুদর্শন পুরুষকে তো সব নারী চাইবে বিয়ে করতে। সবার ভাগ্যে তো আর এমন পুরুষ থাকে না। বরকনে ছাড়াও এখন আরেকটি মূল আকর্ষণ ইরফান ইয়াজিদ। মেহেজার কিছুটা কষ্ট হচ্ছে, তবে সেটা প্রকাশ করতে চাইছে না। প্রকাশ করেই বা কী হবে? ইরফান কি তার কষ্ট মূল্যায়ন করবে? আসলেই বামুন হয়ে চাঁদে হাত দেওয়াটা বোকামি। রেশমির সাথে দেখা করে মেহেজা খেতে বসে। টেবিলে রাদিফ, রাফসান, সিনান, নিজাম, রেশমির ছোট বোন রুম্পা আর মেহেজার ছোট খালামণির মেয়ে ঈশিতা বসেছে। আরও দুটি চেয়ার খালি থাকে, তখন সেখানে একটিতে নিজামের প্রেমিকা শ্রাবণী বসে, আরেকটি খালি থাকে। ইরফানকে দেখে রাদিফ উঠে যায়। ইরফানের সাথে কুশল বিনিময় করে তাকে ওদের সাথেই খেতে বসতে বলে। ইরফানও আর না করে না। সে ভেবেছিল চলে যাবে, কিন্তু না খেয়ে গেলে তার বন্ধু খুব রাগ করবে। তাড়াতাড়ি খাবার পাট চুকিয়ে গেলে সে সোজা বাড়িতে যাবে, তারপর সেখান থেকে আরেকটি প্রোগ্রামে। শান্তি নেই। ইরফানকে আসতে দেখে মেহেজা অস্বস্তিতে পড়ে যায়। ইরফানের সামনে সে কিভাবে খাবে? ইরফানকে দেখেই সিনান বলে ওঠে, আরে মিস্টার ইরফান ইয়াজিদ যে, ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে।
তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।